নমস্কার, আমি দিয়া। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। উপনির্বাচনে শাসকের ছক্কা, মাদারিহাটে ধরাশায়ী বিজেপি, সেলিব্রেশন মোডে তৃণমূলের কর্মীরা। মমতার বিরুদ্ধে যত কুৎসা তত লিড, তৃণমূলের সাফল্যে হতাশায় ডুবছে বিজেপি। 26-এর ভয়েই কি বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ? অভিষেকের প্রশংসায় রাহুলকে তুললেন পেছনে। ওয়ানাডে প্রিয়াঙ্কার জয়ের ধাক্কায় কাঁপছে বিজেপি, রাহুলের থেকেও মার্জিন বেশি হওয়ার সম্ভাবনা। আসানসোলের পর দুর্গাপুর, পার্থ ঘোষকে নিয়ে বিজেপির কম্পালসারি ওয়েটিং ফর্মুলা কি ব্যর্থ? নার্সদের উপর এলো পাথারি মার, বেহালার হাসপাতালে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের রাতভর তাণ্ডব। সকাল 7:05 শোভাবাজার মেট্রোতে চাঞ্চল্য, বিজেপি শাসিত পরিবহন দফতরের অদক্ষতায় রাস্তায় নেমে যাত্রীরা। গড়িয়াহাটের ঝুপড়িতে আগুন, ছাদহীন বাসিন্দাদের পাশে ফিরহাদ, বিজেপি নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। গত 13ই নভেম্বর রাজ্যের 6 কেন্দ্রের বিধানসভা ভোট তখনও শেষ হয়নি। সাংবাদিক বৈঠক থেকে মিডিয়ার একাংশকেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, মিডিয়ার একাংশ তো বিরোধীর হয়ে স্পন্সরশিপ করছে, তবু 6টার মধ্যে একটা সিটেও কি জেতাতে পারবেন? মিলিয়ে দেখে নিন, রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে। ফল যে 6-0 হতে চলেছে তা ভোটের দিনই একাধিক ঘটনা থেকে প্রমাণ মিলেছিল। দ্য ওয়ালে এই সংক্রান্ত প্রতিবেদনে লেখা হয়েছিল, সবচেয়ে বেশি ভোট পড়ল বাঁকুড়ার তালডাংরায়। ড্যাং ড্যাং করে 6 আসনে কি জিতবে তৃণমূল? উপনির্বাচনে সাধারণ নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে, কিন্তু 13ই নভেম্বর সিতাই ও মাদারিহাট ছাড়া বাকি 4টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত গড়ে প্রায় 70% ভোট পড়ে গিয়েছিল। পর্যবেক্ষকদের অনেকের মতে সেই অর্থে বিরোধীদের মাঠে দেখা যায়নি, যার নিট ফল এদিন শুরু থেকেই মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধানে বেড়েছে শাসক দলের প্রার্থীদের। বেলা 10:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের তরফে এখনো কোনো কেন্দ্রে কাউকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়নি, কারণ প্রতিটি কেন্দ্রে গণনার কাজ এখনো চলছে। এরই মাঝে মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটিতে রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের। কোথাও তাসা বাজিয়ে, কোথাও আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যে বিজয়োৎসব শুরু হয়ে গিয়েছে। কমিশন সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী হাড়োয়ায় তৃণমূল 41,000, সিতাইয়ে প্রায় 70,000, নৈহাটিতে প্রায় 32,000, মেদিনীপুরে 17,000, তালডাংরায় 9,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী। যে মাদারিহাটে গতবারে বিজেপি জয়ী হয়েছিল, সেখানে তৃণমূল প্রার্থী প্রায় 15,000 ভোটে এগিয়ে, এবং হাড়োয়াতে বিজেপিতে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। কেরলের ওয়ানাড লোকসভা আসনের উপনির্বাচনে বিশাল মার্জিনে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীর তুলনায় প্রিয়াঙ্কা প্রথম কয়েক দফাতেই 1 লাখের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের পাশাপাশি এবার কেরলের একটি লোকসভা আসনের উপনির্বাচনের দিকে সকলের নজর আছে। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনটিতে বোন প্রিয়াঙ্কাকে প্রার্থী করে দল। প্রবণতা থেকে মনে করা হচ্ছে, প্রিয়াঙ্কার জয়ের মার্জিন দাদা রাহুলকেও ছাপিয়ে যেতে পারে। এবছর লোকসভা নির্বাচনে রাহুল ওয়ানাদ থেকে 3,60,000-এর ব্যবধানে জিতেছিলেন। প্রিয়াঙ্কার বিরুদ্ধে মোট 16 জন প্রার্থী লড়াইয়ে ছিলেন, তবে মূল লড়াই ছিল ইন্ডিয়ার শরিক সিপিআই এর সঙ্গে। ভারতের কমিউনিস্ট পার্টি সেখানে প্রার্থী সত্থন মুকেরিকে, তিনি এখনো পর্যন্ত 32,000 ভোট পেয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী নব্য হরিদাস এখনো পর্যন্ত পেয়েছেন 21,000 ভোট। প্রিয়াঙ্কার জন্য দাদা রাহুল প্রচারে অনেকটাই সময় দিয়েছেন। অন্যদিকে সিপিআই প্রার্থীর জন্য প্রচারে নেমেছিলেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিজেপি প্রার্থীর জন্য প্রচার করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের সভাপতি জেপি নাড্ডা। ওয়ানাড কংগ্রেসের শক্ত ঘাঁটি, ফলে উপনির্বাচনে প্রিয়াঙ্কার জয় নিয়ে কোনো সংশয় ছিল না। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কাছে বিচার্য ছিল মার্জিন। বলতে গেলে দাদা রাহুলের জয়ের মার্জিন স্পর্শ করেছিল প্রিয়াঙ্কার কাছে একমাত্র চ্যালেঞ্জ। এখন দেখার দিনের শেষে চূড়ান্তর ফল কি দাঁড়ায়। প্রিয় দর্শক, নিয়মিত খবর শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার পর পুলিশের শুদ্ধিকরণ শুরু হয়েছে, কেউ আবার বলছে এসব আইওয়াস ছাড়া কিছুই নয়। তবে পরপর 2 পুলিশ অফিসারের ক্ষেত্রে যেভাবে পদক্ষেপ করা হলো তাতে বাড়ছে জল্পনা। শুক্রবারই বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়, আর এদিন রাতেই কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো আর এক পুলিশ অফিসার পার্থ ঘোষকে। কাকসা থানার আইসি পার্থ ঘোষকে কম্পালসারি ওয়েটিং এ ভবানী ভবনে বদলি করা হয়েছে। আসানসোলের পর দুর্গাপুরেও অ্যাকশন নেওয়া হতে পারে এমন জল্পনা শুরু হয়েছিল শুক্রবার সকাল থেকেই। তবে দিনের শেষে সাসপেনশন লেটার পাননি তিনি। কম্পালসারি ওয়েটিং এ যাওয়ার চিঠি পাঠানো হয়।
এই অফিসারের ক্ষেত্রেও কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে, তবে নির্দিষ্ট কোনো অভিযোগ স্পষ্ট নয়। গত বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছিলেন, পুলিশ একাংশ টাকা খেয়ে চুরি করে আর নাম হয় তৃণমূল নেতাদের। এরপর থেকেই একে একে অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যাচ্ছে। বালি ও কয়লা পাচারের সঙ্গেও যে পুলিশের যোগ থেকে থাকতে পারে, তেমনটাও দাবি করেছিলেন খোদ পুলিশ মন্ত্রী মমতা। এরপর পশ্চিম বর্ধমান জেলার 2 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরবর্তীতে আরো কোনো অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। সম্প্রতি একাধিক ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পুলিশের কর্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শাসক দলের নেতা মন্ত্রীরাও। রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব, জরুরি বিভাগে ভাঙচুরের অভিযোগ, নষ্ট প্রচুর ওষুধ থেকে ইনজেকশন, আহত 3 জন নার্সিং কর্মী। চাঞ্চল্যকর ঘটনা বেহালায়। শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ ঠাকুরপুকুর থেকে হৃদরোগে আক্রান্ত একজন রোগীকে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে, কিন্তু চিকিৎসা শুরু হলেও রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। রাত 9টা নাগাদ ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডা হয় রোগীর পরিবারের। অভিযোগ, রাত 10:30 নাগাদ প্রায় কয়েকশো দুষ্কৃতী প্রথমে ভিজিটিং গেটে ভাঙচুর চালায়, পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে তাণ্ডব। আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান অন্যান্য রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। মেল অবজারভেশনে ওয়ার্ডে বেশ কিছু মহিলা ঢুকে যায়, একাধিক ওষুধ ইনজেকশন নষ্ট হয়ে যায়। নার্সিং কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। 3 জন নার্সিং কর্মী আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। বাথরুমেও নিয়ে গিয়ে একজন নার্সকে মারা হয় বলে অভিযোগ ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলছেন, গুরুতর অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়েছিল। আমরা খুবই অল্প সময় পেয়েছিলাম, সব রকম চেষ্টা করেছি, কিন্তু ওরা কোনো কথা শুনতে চায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে যা বিরলতম ঘটনা বলেই মত রাজনৈতিক মহলে। শুক্রবার রাতে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিষেকের ভূয়সী প্রশংসা করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনেছেন। দিলীপ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি। কেন এই কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ। দিলীপের কথায়, রাহুল গান্ধীর চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার। বরাবরই কথার মানে বিরোধীদের কুপকাত করতে যিনি সিদ্ধহস্ত, এহেন বিজেপি নেতার মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঢালাও প্রশংসা শুনে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। ওই মহলের মতে, অতীতে অভিষেকের মাধ্যমেই তৃণমূলের যোগদানের একাধিক নজির রয়েছে। ফলে দিলীপের মন্তব্যকে অনেকেই 2-2 4 করতে চাইছেন। জোর চর্চা শুরু হয়েছে, দিলীপ ঘোষের হলোটা কি? তবে কি তিনিও শিবির বদলাতে চলেছেন? এ ব্যাপারে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের সরাসরি কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সম্পর্কে হতাশার সুর শোনা গিয়েছে দিলীপের কণ্ঠে। দিলীপের কথায়, পার্টি নেতৃত্ব হয়তো মনে করছেন আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এও বলেছেন। কিন্তু মনে রাখবেন, বাংলায় দলকে কিন্তু আমি লড়াই করতে শিখিয়েছি, লড়েছি, জিতেওছি। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ দিলীপের উদ্দেশ্যে বলেছেন, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। বস্তুত এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনো পদে নেই দিলীপ। এবারের লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে তাকে আসানসোল দুর্গাপুর আসনে প্রার্থী করেছিল। পরাজয়ের পর এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন। 7 সকালের সমস্যা কলকাতা মেট্রোতে। শনিবার গিরিশ পার্কে থার্ড রেলে চার্জিং এর সমস্যা, তার জেরে আটকে ছিল পরিষেবা। আপাতত সমস্যা মিটছে, কোনো ট্রেন বাতিল করা হয়নি। দক্ষিণেশ্বর থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল। ময়দান থেকে কবি সুভাষ পরিষেবা স্বাভাবিক ছিল। আপাতত সব স্টেশন স্বাভাবিক করা হচ্ছে। প্রায় 45 মিনিট ভোগান্তি চলেছে, যদিও শোভাবাজার স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়ায় হয়রানি কিছুটা বাড়ে যাত্রীদের। জানা গিয়েছে, সকাল 7:05 নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল তার শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয় আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়, ফলে মেট্রো থেকে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। শুক্রবারও মেট্রোতে সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন অনেক যাত্রী। দুপুরের দিকেও মেট্রো দেরি করে চলছিল বলেও জানিয়েছেন তারা। শনিবার ফের সমস্যা মেট্রোতে। সকালে অফিস যেতে অনেকেরই ভরসা মেট্রো, সেই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় অনেকেই অসুবিধায় পড়তে হয়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল গড়িয়াহাটের কয়েকটি ঝুপড়ি। শুক্রবার সন্ধ্যাবেলা কাকুলিয়া বসতিতে অগ্নিকাণ্ডে ছাদ হারিয়েছে বেশ কয়েকটি পরিবার। ঘটনার খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন দ্রুত সেখানে ছুটে যায়। সর্বশক্তি নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা, কিন্তু ততক্ষণে লেলিহান অগ্নিশিখা গ্রাস করে ফেলেছে বসতির আশেপাশের অন্তত 8টি বাড়ি।
ছাদহীন বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে বাড়িগুলি নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কী কারণে এত বড় অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে দমকল বিভাগ। ঘড়িতে সন্ধে প্রায় 7:30, গড়িয়াহাটের কাকুলিয়া রোডের পাশের একটি বসতিতে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে তারা নিজেরাই তৎপর হয়ে আগুন নেভানোর কাজে নামেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে 7টি ইঞ্জিন ছুটে যায়। ঘিঞ্জি এলাকায় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে পুড়ে খাক 8টি বাড়ি। দমকলের প্রাথমিক অনুমান, বসতিতে সিলিন্ডার ফেটে এত বড় অগ্নিকাণ্ড। তবে কারো কারো মতে ঘরের ভিতরে প্রদীপ ধূপ জ্বালানোর কারণেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে। যদিও এ নিয়ে বিশেষ মুখ খুলতে চাননি দমকল আধিকারিকরা। তদন্ত রিপোর্টেই আসল কারণ জানা যাবে বলে মন্তব্য তাদের। সুরক্ষার স্বার্থে আগুন লাগার সঙ্গে সঙ্গে বসতি লাগোয়া রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, যার জেরে সন্ধ্যের ব্যস্ত সময়ে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ সড়কে যানজট তৈরি হয়। তবে প্রাণহানির কোনো খবর নেই। এই ঘটনায় ফের বসতি এলাকার অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রশ্ন উঠে গেল। খবর শেষ হলো।